আসসালামু আলাইকুম। প্রিয় প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি 27 এবং 28 যারা শিক্ষার্থী আছো, আমি তোমাদের শরীফুল ভাই আবারও তোমাদের সামনে উপস্থিত হলাম। তো গত ক্লাসে নেয় আজকে আমি তোমাদের ক্লাসে কেমিস্ট্রি 3rd চ্যাপ্টারের বাকি অংশ নিয়ে আলোচনা করব। ইলেকট্রনের কৌণিক ভরবেগ। তাহলে ইলেকট্রনের কৌণিক ভরবেগ আমরা কিভাবে নির্ণয় করব? ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয়, এটা হলো আমাদের আজকের টপিক। তাহলে ইলেকট্রনের কৌণিক ভরবেগ আমরা কিভাবে নির্ণয় করব? তো প্রিয় শিক্ষার্থীরা, ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয়ের জন্য আমরা যে সূত্রটা শিখবো সেটা হলো mvr is equal to nhs by 2 pi। mvr is equal to nhs by 2 pi। অবশ্যই এখান থেকে তোমাদের সূত্রের যে চলকগুলো আছে এই চলকগুলোর পরিচয় মুখস্থ রাখতে হবে। যেমন m হলো ইলেকট্রনের ভর, m হলো ইলেকট্রনের ভর, অবশ্যই কেজিতে নিতে হবে। v হলো ইলেকট্রনের বেগ, অর্থাৎ একটা কক্ষপথে একটা ইলেকট্রন যখন ঘুরতে থাকে তখন বেগ কত হয়। r হলো কক্ষপথের ব্যাসার্ধ, আর কি, আর হলো একটা কক্ষপথের ব্যাসার্ধ, অর্থাৎ একটা কক্ষপথ তো অবশ্যই বোর পরমাণু মডেল থেকে বোর বিজ্ঞানী নিলস বোর বলছেন যে কক্ষপথ সর্বদা বৃত্তাকার হবে। কক্ষপথ কিরকম হবে? বৃত্তাকার। আর এন কি? এন হলো কক্ষপথ সংখ্যা বা কক্ষপথ নাম্বার। এন কি বলতো ভাইরা? এন হলো কক্ষপথ সংখ্যা বা কক্ষপথ নাম্বার। এইচ কি? এইচ হলো প্লাঙ্ক ধ্রুবক। এইচ কি? এইচ হলো প্লাঙ্ক ধ্রুবক। 6.626 গুণন 10 ইনভার্স 34। প্লাঙ্ক ধ্রুবক কত? 6.626 গুণন 10 ইনভার্স 34। এটা মুখস্থ করতে হবে প্লাঙ্ক ধ্রুবকের মানটা। তাহলে আমরা এখন পর্যন্ত শিখলাম যে এদের পরিচয়। আর পাই এর মান কত? পাই এর মান আমরা নিব 3.1416 বা 22/7। আর কি? এমভিআর হলো কৌণিক ভরবেগ। এই এমভিআর পুরো শব্দটাই হলো এই পুরো অংশটা দিয়ে কৌণিক ভরবেগ বোঝায়। আর জাস্ট দুইটা জিনিস লাগবে, একটা কক্ষপথ সংখ্যা আর একটা হলো প্লাঙ্ক ধ্রুবক। প্লাঙ্ক ধ্রুবকের মান তো অবশ্যই মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা এই সূত্র দিয়ে শুধু কৌণিক ভরবেগ নয়, আমরা কৌণিক ভরবেগ বাদ দিয়েও এই ইলেকট্রনের ভর, তারপর ইলেকট্রনের বেগ, কক্ষপথ সংখ্যা, তারপরে হলো কক্ষপথের ব্যাসার্ধ, এগুলা বের করতে পারবো। কক্ষপথের ব্যাসার্ধ একক অবশ্যই মিটারে নিতে হবে। ঠিক আছে? তাহলে আমি একটা সূত্র শিখাইলাম যেটা দিয়ে ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করা যাবে। এখন আমরা যদি পরীক্ষায় দেখতে পাই যে কৌণিক ভরবেগ বাদেও ইলেকট্রনের বেগ অথবা কক্ষপথের ব্যাসার্ধ অথবা ভর আসছে, তখন আমরা কি করব? এই কারণে আমি এই সূত্র থেকে তোমাদের এখন এর পরবর্তী অংশগুলো দেখাবো। 2nh/2π। এখন আমরা এখানে আর গুণন করি। তাহলে আর গুণন করলে এখানে আমরা একটা 1 মনে মনে ধরে নিব। এরপর আর গুণন করলে কি দাঁড়াচ্ছে? mvr এটা গুণ ইনটু 2π ইজ ইকুয়াল টু nh, আর 1 গুণ করলে nh হয়। তাহলে আমরা এখান থেকে যেহেতু বেগ বের করব, তাহলে যাকে বের করব তাকে বাম দিকে রাখবো আর বাকিটা ডান দিকে যাবে। এখন ভাইয়া ডান দিকে কি আগে যাবে, nh না v এর সাথে যারা যুক্ত আছে তারা? অবশ্যই মাথায় রাখবা nh ডান দিকে আগে যাবে আর বাকি অংশগুলো পরে যাবে। nh তাহলে যাবে কোথায়? ডান দিকে, উপরের দিকে থাকবে, আর বাকি অংশগুলো নিচের দিকে আসবে। যেমন এখানে v আছে, v বাদ দিয়ে যদি আমরা v কে রেখে দেই তাহলে v ছাড়া কি কে থাকতেছে? m আর 2π। দেখো m আর 2π থাকে, তাহলে আমরা এটাকে একটু সাজায় লিখতে পারি যে 2π mr। তাহলে আমাদের ইলেকট্রনের বেগ নির্ণয় হয়ে গেল যে ইলেকট্রনের বেগ v is equal to nh/2π mr। এই যে nh ও উপরে থাকবে, কেন উপরে থাকবে? কারণ নিজের জায়গায় নিজের ক্ষমতা আগে, তারপরে অন্যজন। তাহলে nh যেহেতু ওর জায়গায় ছিল, ও অবশ্যই উপরে থাকবে।
ও বলবে বাকি যারা আসো তোমরা নিচে থাকো, আমার নিচে। এই কারণে ভি কে বাদ দিয়ে বাকি যে রাশিগুলো চলকগুলো আছে হ্যাঁ সেইগুলো থাকবে নিচে দিয়ে। তাহলে এই ভি কে বাদ দিলে থাকে এম আর টু পাই, এটাকে একটু সাজাই নিচ্ছি। তাহলে আমরা এই যে দ্বিতীয় সূত্রটা পেলাম, এই সূত্র দিয়ে আমরা ইলেকট্রনের বেগ বের করতে পারবো। কিসের বেগ? ইলেকট্রনের বেগ। তাহলে আমরা এখান থেকে কি বের করতে পারবো? ইলেকট্রনের বেগ। এখন এরপরে দেখো ভাইয়ারা, এখানে আমরা এরপরে ভি বাদ দিয়ে আমরা যদি কক্ষপথের ব্যাসার্ধ বের করতে চাই, তাহলে আমরা এই লাইন থেকে আবার দেখতে পাই, দেখো এই যে যদি আর এর মান বের করতে চাই, তাহলে যার মান লাগবে তাকে আমরা বামে রাখবো, রাখলাম। তাহলে এইদিকে কে ছিল? এনএইচ। এনএইচ অবশ্যই উপরে থাকবে। আর এই আর বাদ দিয়ে বাকি যে অংশ, এরা তো গুণ আছে, তাহলে আমরা জানি বামে কোনো রাশি গুণ থাকলে ডানে গেলে ভাগ হয়। এই কারণে এই বামের অংশটা ডানে গেলে ভাগ হবে। এখন যদি আর চলে যায় তাহলে থাকে কি? এম ভি টু পাই। আর বাদ দিলে থাকে কি? এম ভি টু পাই। তাহলে আমরা টু পাইটাকে একটু সাজাই নিব, টু পাই এম ভি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝছো যে আর যদি বাদ দেই তাহলে আর কে বাদ দিয়ে টু পাই এম ভি থাকতেছে। তাহলে আর বাদ টু পাই এম ভি থাকে, যেহেতু টু পাই এম ভি থাকে, এটা গুণ আছে, তাহলে ডান দিকে গেলে ভাগ হবে, এই কারণে এখানে ভাগ হয়ে গেছে। তাহলে আমরা আর এর জন্য আরেকটা সূত্র পেলাম, NH বাই টু পাই এম ভি। একটা জিনিস খুবই কমন, সেটা হলো যখন ভি বের করব তখনও নিচে টু পাই এম থাকে, যখন আর বের করব তখনও নিচে টু পাই এম থাকে। এই জিনিসটা দিয়ে সহজে মনে রাখা যাবে, সহজে মনে রাখার চেষ্টা করবা যে NH তো সর্বদা উপরে থাকতেছেই, তাহলে যখন আর বের করব তখন নিচে টু পাই এম থাকে, আর আর এর জায়গায় ভি থাকবে। আর যখন ভি বের করব তখনও টু পাই এম থাকবে, তবে ভি এর জায়গায় আর থাকবে, জাস্ট এইটা। তাহলে এখান থেকে আমরা ইলেকট্রনের বেগ এবং কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো। আশা করি তোমরা সূত্রটা বুঝছো। তাহলে কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে আমরা পারবো। খুবই সহজ। নিউক্লিয়াস ধরো আছে, এটা নিউক্লিয়াস বোঝায়। ধরো নিউক্লিয়াসটা আমি সোডিয়াম পরমাণু দিলাম, সোডিয়াম পরমাণুর এটা প্রথম কক্ষপথ, আর এটা হলো দ্বিতীয় কক্ষপথ। এই দ্বিতীয় কক্ষপথে ধরো সোডিয়াম পরমাণুর একটা ইলেকট্রন আছে। যদিও চিত্রটা ভালো হয়নি, জাস্ট ম্যাথ করানোর জন্য ওইভাবে দাও। আহামরি পরমাণুর ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করতে পারবো যদি আমার সূত্র জানা থাকে। সূত্র ছাড়া কখনোই কোনো ম্যাথ করা সম্ভব নয়। এই কারণে আমি বলি, অস্ত্র ছাড়া যুদ্ধ করতে গেলে যেমন প্রথম গুলিতে শহীদ, সূত্র ছাড়া ম্যাথ করতে গেলে শহীদ হতে হবে। যাই হোক, মজা করে বলি। এখন সোডিয়াম পরমাণুর ইলেকট্রনটির কৌণিক ভরবেগ আমরা বের করব। যখন এই কোশ্চেনে আমাদের সর্বপ্রথম এখানে লক্ষ্য রাখতে হবে কোশ্চেনটা কি এবং জানতে চাওয়া হয়েছে কি। এখানে বলছে কৌণিক ভরবেগ নির্ণয় করো, তাহলে আমরা প্রথমে সাইড নোট করব। কৌণিক ভরবেগ নির্ণয় করব যেহেতু, তার জন্য আমরা সাইড নোট করব। এখন কৌণিক ভরবেগ নির্ণয় করতে গেলে আমরা সূত্র যেটা শিখে আসছি সেটা মাথায় নিয়ে আসবো। আমরা জানি কৌণিক ভরবেগ mv r is equal to nh by 2 পাই। অবশ্যই তোমরা এটা জানো যে কৌণিক ভরবেগ mv r is equal to nh by 2 পাই। তাহলে কৌণিক ভরবেগ বের করতে গেলে n লাগবে আর h লাগবে। ভাইয়া পাই কেন লাগবে না? অবশ্যই পাই লাগবে, পাই এর মান তো মুখস্থ আছে, আমরা মুখস্থ মান বসাবো। এরপরে আমাদের n মানে হলো n কি, n হলো কক্ষপথ সংখ্যা। একটু আগেই বলছিলাম যে কক্ষপথে ইলেকট্রনটি থাকবে সেই সংখ্যাটাই হবে n এর মান। যে কক্ষপথে ইলেকট্রন থাকবে সেই সংখ্যা n এর মান। কি বললাম? যে কক্ষপথে ইলেকট্রন থাকবে সেই সংখ্যা কি? n এর মান। তাহলে ইলেকট্রন কোন কক্ষপথে আছে? অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে এটা দ্বিতীয় কক্ষপথে আছে, কারণ নিউক্লিয়াস থেকে কক্ষপথকে হিসাব করতে হয়। তাহলে নিউক্লিয়াসের কাছে 1, এরপরে 2, এরপরে 3, তাহলে অবশ্যই এই ইলেকট্রনটা দ্বিতীয় কক্ষপথে আছে। এই কারণেই কক্ষপথের মান হবে 2। n এর মান কত? 2। কক্ষপথ সংখ্যা হবে 2। আমরা একটু ভালো করে লিখি। তাহলে n এর মান কত আসলো? কক্ষপথ সংখ্যার মান হলো 2। এখন আমাদের h লাগবে। h কত? h এর ক্ষেত্রে কি বলা হয়? h কি, আমি একটু হিসাব করে নিই। h এর ক্ষেত্রে আমাদের কি লাগবে?
আমি একটা ম্যাথ তোমাদের দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো এইচ কি প্লাঙ্কের ধ্রুবক। আমি তোমাদের এখানে যেটা দেখাবো, আমি হিসাব করব। তো দেখো তাহলে প্লাঙ্কের ধ্রুবক কত, 6.626। এটা আমি আগেই বলছিলাম 10^34। এর একক কি হবে, মিটার স্কয়ার কেজি এর ইনভার্স 1। তাহলে মিটার স্কয়ার কেজি এর ইনভার্স 1 অবশ্যই মানের সাথে, ও হ্যাঁ এখানে একটা বলা মনে ছিল যে মানের সাথে অবশ্যই এককটা সহ মুখস্থ রাখতে হবে। এখন আমরা হিসাব করব। তো তার আগে আমাদের আর কি সাইড নোট বাকি আছে কিছু, আমরা এনও পেয়ে গেছি, এইচও পেয়ে গেছি। তাহলে আমরা কৌণিক ভরবেগ বের করতে পারবো। আমরা পাই এর মান কত জানি, পাই এর মান আমরা জানি যে 3.1416। তাহলে আমাদের কৌণিক ভরবেগ বের করতে হবে। অবশ্যই প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখান থেকে সাইড নোট গুলা ভালোভাবে করবা। তাহলে কৌণিক ভরবেগ mvr ইজ ইকুয়াল টু হোয়াট। এখন আমরা জানি কি, আমরা জানি যে কৌণিক ভরবেগ mvr ইজ ইকুয়াল টু কি, nhh বাই 2 পাই। কৌণিক ভরবেগ nhh বাই কি 2 পাই। তাহলে কৌণিক ভরবেগ mvr ইজ ইকুয়াল টু nhh বাই 2 পাই। n এর মান কত 2, h কত দেখে দেখে জাস্ট বসাবা, 6.626 গুণন 10^34। এই যে h এর মান আছে, n এর মান আছে, দেখে দেখে তোমরা বসাবা জাস্ট বাই 2 ইনটু পাই এর মান আমরা ভগ্নাংশটা বসাবো 3.1416। এটাকে আমরা এখন হিসাব করব। তাহলে 2 গুণন, হিসাব করি 10^34 ভাগ, তোমরা ভাগ দেওয়ার সময় একবারে এই নিচেরটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিয়ে ভাগ দিবা, তাহলে সরাসরি आंसर আসবে। তাহলে ভাগ 2 ইনটু 3.1416, তাহলে আসে 2.109 ইনটু 10^34। তাহলে কৌণিক ভরবেগের একক আসলো, এই কৌণিক ভরবেগের মান আসলো এটা। তো ভাইয়ারা এবং আমি তোমাদের যেটা বলবো সেটা হলো যে অবশ্যই যখন আমরা এটা ভাগ করব, তাহলে নিচের রাশিটা ভাগ করার সময় অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিয়ে ভাগ করে দিবি, ঠিক আছে? তাহলে আর ভাগটা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এখানে দেওয়ার দরকার নাই, কিন্তু ক্যালকুলেটরে অবশ্যই ভাগ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ভাগ করবা, ঠিক আছে? এখন কৌণিক ভরবেগ এটা পাওয়া গেল। তো কৌণিক ভরবেগের একক তাহলে কত হবে? তোমরা একটা জিনিস দেখতে পাবা, দেখো কৌণিক ভরবেগের একক হবে এইচ এর এককটা, কারণ n হলো একটা সংখ্যা যার কোনো একক নাই, পাই হলো একটা মান যার কোনো একক নাই, তাহলে একক শুধু এইচ এর আছে। এই কারণে মাথায় রাখবা কৌণিক ভরবেগের একক আর এইচ এর একক, মানে কৌণিক ভরবেগের যে একক হবে সেটা আসলে প্লাঙ্কের ধ্রুবকের এককটা হবে। তাই প্লাঙ্কের ধ্রুবকের একক যত, কৌণিক ভরবেগের এককটা হবে সেটাই। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস শিখলাম যে প্লাঙ্ক ধ্রুবকের একক, প্লাঙ্কের ধ্রুবকের যে একক, প্লাঙ্ক ধ্রুবক একক আর কি কৌণিক ভরবেগের একক একই। প্লাঙ্কের ধ্রুবকের একক আর কৌণিক ভরবেগের একক কি একই বা সমান, মানে প্লাঙ্কের ধ্রুবকের একক এবং কৌণিক ভরবেগের একক একই। কেন একই? কারণ হলো n এর কোনো একক নাই, পাই এরও কোনো একক নেই, শুধু আছে এইচ এর একক। এই কারণে এইচ এর এককটা হবে কৌণিক ভরবেগের একক। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই পয়েন্টটা এই বুঝতে পারছো। অনেকে বলে যে ভাইয়া আমরা যদি দশমিকের পরে 3 ডিজিট না নিয়ে 2 ডিজিট নেই তখন আসলে কি হবে? এখানে একটা জিনিস শিখাই দেই, তোমরা এটা কিভাবে লিখতে পারো যে 2 ইনটু 11 ইনটু 10^34। এটা ফির আবার কিভাবে হলো? এটা তো মেনে নেওয়া যায় না যে 2.109 ছিল সেখানে 11 হলো কিভাবে? অবশ্যই এখানে কিছু কাহিনী আছে। কাহিনীটা কি মাথায় রাখবো আমরা। আমরা দশমিকের পরে যে কয়টি ডিজিট নিব বা সংখ্যা নিব, যেমন আমি 2টা যদি নিতে চাই, তাহলে 2টি সংখ্যা নিতে চাইলে পরের ডিজিটটা দেখতে হবে। এই পরের ডিজিটটা কত আছে? 9। যদি পরের ডিজিটটা 4-এর থেকে বেশি হয়, 4-এর থেকে বড় হয়, তাহলে অবশ্যই তার পূর্বের ডিজিটের সাথে 1 যোগ হবে। এটা আমরা মাথায় রাখবো। তাহলে এখানে আছে 9, তো তোমরা বলো 4-এর থেকে বেশি কিনা?
অবশ্যই নয়, 4 থেকে বেশি, তাহলে অবশ্যই এর পূর্বে ডিজিটই 1 যোগ হবে। এই কারণে এটাকে এভাবেও লেখা যাবে। আশা করি তোমরা এটা বুঝছো। এখন কৌণিক ভরবেগের ক্ষেত্রে আরো যদি গভীর থেকে কোশ্চেন আসে তাহলে ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি করব, কৌণিক ভরবেগের এই সূত্রটা নিয়ে আসবো, এরপরে যা হবে দেখা যাবে। এখন আমাদের এখানে বলছে আর্গনের 18তম ইলেকট্রনের কৌণিক ভরবেগ, তাহলে ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করতে বলছে, তার জন্য আমাদের কক্ষপথ সংখ্যা লাগবে এবং প্লাঙ্কের ধ্রুবক লাগবে। তো আমরা তো প্লাঙ্কের ধ্রুবক জানি, শুধু আমাদের কক্ষপথ সংখ্যা লাগবে। তার মানে এটা বোঝাচ্ছে যে 18তম ইলেকট্রনটি যে কক্ষপথে আছে সেই মানটা আমার দরকার। এই কারণেই আমরা প্রথমে আর্গনের ইলেকট্রন বিন্যাস করে দেখব যে তোমরা এখন পর্যন্ত যেহেতু আমি যতটুকু পড়াচ্ছি, যদি ইলেকট্রন বিন্যাস না জেনে থাকো তাহলে অবশ্যই সামনের টপিকে আমরা ইলেকট্রন বিন্যাস নিয়ে জানবো। আপাতত দেখো যে আর্গনের ইলেকট্রন বিন্যাসে আমরা 10, 2, 12, 18, তাহলে আর্গনের প্রথমে ইলেকট্রন বিন্যাস করব। এখন আমাদের কততম ইলেকট্রন বলছে, 18তম ইলেকট্রন, তখন ইলেকট্রন বিন্যাস করার পরে এখন আমরা গণনা শুরু করব। দেখো এখানে 2টা ইলেকট্রন আছে, এখানে 2টা, 4টা আর 6টা, তাহলে এইখানে টোটাল 10টা হবে, এখানে 2টা 12টা, আর এখানে 6টা কত হলো 18টা। তার মানে এই 18তম ইলেকট্রন এই তৃতীয় সংখ্যাটাতে অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে আছে। আমরা জানি এই সংখ্যাটা হলো শক্তি স্তর আর বর্ণটা হলো উপশক্তি স্তর, তাহলে সংখ্যা কত 3, তাহলে 18তম ইলেকট্রনটা 3 ঘরে যেহেতু আছে, তাই এখানে n এর মান হবে কত, অবশ্যই তোমরা জানো যে বলতে পারবে যে n এর মান কত হবে, 3 হবে। বুঝা গেছে? যদি কোশ্চেনটা একটু ভিতর থেকে হয় তখন এভাবে করবা, তখন জাস্ট n এর মানটা এখানে 2 এর জায়গায় 3 বসাই দিলে আমাদের খেল খতম। তাহলে আমরা এখান থেকে সরাসরি লিখতে পারবো যে তোমরা হিসাব করো, তাহলে 3 গুণন 6.626 গুণন 10 ইনভার্স 34 ভাগ আমরা করব যে 2 গুণন 3.1416, এটা ভাগ করলে আসে 3.16, তাহলে 3.16 ইনটু 10 ইনভার্স 34, অবশ্যই এককটা কি হবে, মিটার স্কয়ার, কেজি, এর ইনভার্স 1। তো প্রিয় শিক্ষার্থীরা, এভাবেই তোমাদের তৃতীয় চ্যাপ্টারে যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ আছে এইভাবেই কৌণিক ভরবেগ বের করা যাবে, এবং পাশাপাশি কৌণিক ভরবেগ বাদ দিয়েও আমি যে সূত্রগুলো তোমাদের শিখাইলাম সেই সূত্রগুলোর মান বের করা যাবে। তো তোমরা এই সূত্রের পাশাপাশি বাসায় প্র্যাকটিস করো, আশা করি কৌণিক ভরবেগ সম্পর্কে পারবে। তো আজকে পর্যন্তই, ইনশাআল্লাহ আবার সামনের দিনে